বিইআরসির প্রস্তাব বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে সিএনজির দামেও, বাড়বে পরিবহন ভাড়া, অস্থিতিশীল হবে নিত্যপণ্যের বাজার। বিদেশি বিনিয়োগের পাশাপাশি জ্বালানি উৎপাদনে নিজেদের আরও শক্তিশালী হতে হবে, হবিগঞ্জে উন্নয়ন প্রকল্প উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা, বিকেলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে টাউন হল মাঠে। এবং আর্থিক অসচ্ছলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হিজড়াদের মানবেতর জীবনযাপন, অনেকে আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এছাড়াও সংবাদে থাকছে সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আলোচিত খবর। বিইআরসির প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের পর সবচেয়ে বেশি বাড়বে সিএনজি গ্যাসের দাম, ফলে পাল্লা দিয়ে বাড়বে গণপরিবহন খরচও। এতে সাধারণ মানুষের উপর বাড়তি চাপের পাশাপাশি অস্থিতিশীল হয়ে পড়বে নিত্যপণ্যের বাজার। গ্যাস বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর পায়তারা নিয়ে নুসরাত জাহান সিনথির ধারাবাহিকে তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান। 2011 সালে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল দুবার। ওই বছরেরই মে মাসে সিএনজি গ্যাসের দাম প্রতি ঘনফুট 16 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করা হয়। পরে একই বছর আরেক দফা দাম 25 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়। আর এবারের প্রস্তাব কার্যকর হলে শতকরা 33% হারে বাড়বে সিএনজি গ্যাসের দাম। আমরা সাধারণ চাকরিজীবী মানুষ, তা আমরা কি করে এটা আশা করতে পারি যে আমাদের দিনের পর দিন বাড়বে, অথবা আমাদের সংসারে দেখা যায় অভাব নেমে আসবে। জনকল্যাণের কোনো সরকার এই দেশে আসে না, যারা আসে সবাই স্বার্থপর, জনস্বার্থের কথা চিন্তা করে না। সিএনজি গ্যাসের দাম বাড়লে যাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়বেন সিএনজি চালকরাও। গ্যাসের দাম বাড়াইলে যাত্রীর কাছ থেকে আমার ভাড়া বেশি নিতে হবে, ভাড়া বেশি চাইলে প্রশাসনে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। মিটার ছাড়া আমরা ভাড়া বেশি চেয়ে চালাইতে গেলে সার্জেন্ট পুলিশের রাস্তায় ধরে আমাদের কাছ থেকে 1200 টাকা জরিমানা নেয়। আবার বাড়তি দামের কারণে বাড়তি ভাড়া গুনতে হবে গণপরিবহনের যাত্রীদেরও। জনগণের ভোগান্তি বাড়বে, নিঃসন্দেহে জনগণের জন্য এটা শুভকর নয়। আমরা তো সবসময় ভোগান্তির মধ্যেই আছি। আমরা আসলে মিডিল ক্লাসে, আমাদের আসলে গাড়িতে করে যাতায়াত করতে হয় অফিস আদালত, সেক্ষেত্রে এটা আসলে মোটে আমাদের জন্য কাম্য না। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, ঠিক তখন নানা অজুহাতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক ও সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন মহানগর সিএনজি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি। যেগুলো গাড়ি মিটারে চলে মিটারে ভাড়া বাইরে যাবে, যেগুলো গাড়ি আপনার টিকিট সিস্টেমে চলে সেগুলোর ভাড়া বাইরে যাবে। পার কিলোতে যদি আপনার 20 পয়সাও বাড়ে, তাহলে কিন্তু যে একটা লোক 100 কিলোমিটার গেল তার কিন্তু 20 টাকা বা 30 টাকা ভাড়া বাইরে যাবে। তো এই হারে ভাড়া বাড়লে আপনি এটা সরাসরি এফেক্টটা বাজারে পড়বে এবং পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। পরিবহন খরচ বাড়লে সীমাহীন ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। তাই জাতির স্বার্থে এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালেন এই পরিবহন ব্যবসায়ী নেতা। উনি শুধু মিডিয়া কভারেজ দিচ্ছে। নুসরাত জাহান সিনথি, আরটিভি, ঢাকা। বিদেশি বিনিয়োগের পাশাপাশি জ্বালানি উৎপাদনে দেশীয় শক্তি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, 2021 সালের মধ্যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। দুপুরে হবিগঞ্জে বিবিআনায় একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ও 2টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বললেন। এ সময় বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সবাইকে মৃতব্যয়ী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস সঞ্চালন লাইন সহ বেশ কটি বড় প্রকল্প উদ্বোধন করতে সকালে হবিগঞ্জে বিবিআনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক N2 হাইওয়ে হতে বিবিআনা প্লান্ট সংযোগ সড়ক এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুরে হবিগঞ্জ সদরের নিউ ফিল্ড মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। নিজেদের শক্তিতে আমি বিশ্বাস করি, সবসময় মনে করি যে আমরা বিদেশি বিনিয়োগ আনবো, সাথে সাথে আমাদের নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে, সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো দেশের একটা উন্নয়নের জন্য
এই জ্বালানি সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই সেক্টরকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। সরকার গঠন করার পর স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনাও আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আমাদের যে লক্ষ্য 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করব, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ। আমরা তা করতে সক্ষম এবং আমরা তা পারব। নির্দলীয় সরকারের অধীনে শিগগিরই নির্বাচনের দাবিতে বিকেলে কুমিল্লার জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়েছেন তিনি। পথে পথে বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে স্বাগত জানাচ্ছেন। কুমিল্লায় পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিকেলে জনসভার মঞ্চে যাবেন বেগম জিয়া। কুমিল্লার টাউন হল মাঠে এ জনসভার আয়োজন করেছে 20 দলীয় জোট। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণার আগে জনগণকে সংগঠিত করার অংশ হিসেবে ঢাকার বাইরে জনসভা করছেন বেগম জিয়া। 5 জানুয়ারি নির্বাচনের পর ঢাকার বাইরে 8ম জনসভা হচ্ছে কুমিল্লায়। সকাল থেকে শহর ও এর আশেপাশের এলাকা থেকে মানুষ ভিড় এসে জমছে টাউন হল মাঠে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা এসব মানুষ সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকারি দলের নেতাকর্মীরা নানাভাবে জনসভার কাজে বাধা দিচ্ছেন। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত 12টি তোরণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বঙ্গোপসাগরে এফবি বন্ধনের খোঁজ পেয়েছে নৌবাহিনী। সকালে সাইড স্কেল সোনার প্রযুক্তি ব্যবহার করে জাহাজটির সন্ধান পান তারা। এর আগে উদ্ধার হওয়া 2 জনকে জীবিত ও 1 জনের মৃতদেহ চট্টগ্রামের বাংলা বাজার ঘাটে আনা হয়। নৌবাহিনী কর্মকর্তারা জানান, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। উদ্ধার কাজে যোগ দিতে চট্টগ্রাম থেকে নৌবাহিনী জাহাজ সৈকত রওনা দিয়েছে। এদিকে নিখোঁজদের সন্ধানের দাবিতে বাংলা বাজার ঘাটে ভিড় করেছেন স্বজনরা। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফবি বন্ধন নামে মাছ ধরার ট্রলার ডুবের ঘটনায় মারা যান 1 জন। নিখোঁজ হন ট্রলারে থাকা 29 জেলে। তিস্তা পানি বন্টন চুক্তি ও স্থল সীমা চুক্তি সম্পন্ন করতে আশ্বাস দিয়েছে ভারত। সকালে সংবাদ সম্মেলনে একথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে দুদেশের সহযোগিতার বিষয় আলোচিত হয়েছে বলেও জানালেন তিনি। ফখরুল ইসলামের রিপোর্ট। 18তম সার্ক শীর্ষ সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এবারের সার্ক সম্মেলন সফল হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিগগিরই তিস্তা পানি বন্টন ও স্থলসীমা চুক্তি স্বাক্ষরের আশ্বাস দেন বলে জানান তিনি। তিস্তার পানি বন্টন চুক্তি এবং স্থল সীমানা চুক্তি অনুসমর্থন, এই দুটি অনিষ্পন্ন বিষয়ের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ভারতীয় প্রধানমন্ত্রী এই বিষয় দুটি তাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে মন্তব্য করেন। এই দুটি বিষয় নিষ্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ ও ভারতের মাটিতে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জোর অবস্থানের বিষয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয় সন্ত্রাসবাদ নির্মূলে একযোগে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। নির্বাচন বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয় বলেও জানান মন্ত্রী। এটাতে আমি কোনো অসুবিধা দেখি না। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। গাজীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে নিষিদ্ধ সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলার 9 বছর আজ। এ উপলক্ষে আগামীকাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কালো পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শনী, শোক র্যালি, শোক সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 2005 সালের 29 নভেম্বর ওই হামলায় বোমা হামলাকারী সহ 5 আইনজীবী ও 4 বিচার প্রার্থী নিহত হন। ঘটনায় আহত হয় অর্ধশতাধিক আইনজীবী ও বিচার প্রার্থী। গেল বছর ওই মামলায় 10 জনের ফাঁসির আদেশ দেন আদালত, কিন্তু আজও রায় কার্যকর না হওয়ায় হতাশা জানিয়েছে নিহতের স্বজনরা। আর্থিক অসচ্ছলতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নিম্নমানের জীবনযাপন করছেন হিজড়ারা। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও যৌন পেশায় থাকায় এইডস ঝুঁকিতে আছেন অনেক হিজড়া। অন্যদিকে হিজড়ারা জানেন, হাসপাতালে গেলে তাদের চিকিৎসা দিতে অনীহা দেখানোর কথা।
আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানীর বেশিরভাগ হিজড়া ডেরার অবস্থা এরকম। টাকার অভাবে এমন পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন তারা, আবার অনেকের সামর্থ্য থাকলেও তাদের বাসা ভাড়া দেয়া হয় না। আমাকে নিলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বা আমাকে দিলে হয়তো আরো আশেপাশে 10 জনের কটু কথা বলবে। সাধারণ মানুষ যেভাবে ফ্ল্যাটে থাকে, সবার সাথে থাকে, আমরা ওইভাবে থাকতে যেতে পারি, এইটাই আমি কামনা করি। ঢাকারই যখন এই অবস্থা, তখন তো স্বাস্থ্যসেবার অবস্থা আরো খারাপ। অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসাও পান না তারা। আমি 500 টাকা ভিজিট দিতেছি, আরেকটা লোক 500 টাকা ভিজিট দিতেছি, কিন্তু আমার এরকম ভাবে সেবাটা দেয় না। দিনের দিন এক একটা বিভিন্ন ধরনের প্রবলেমে আমরা পড়ে যাই, তখন দেখা যায় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। অথচ চিকিৎসকরাই বলছেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ায় হিজড়াদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তারাও যেতে চায় না, হয়তো একটা কারণ থাকতে পারে যে তারা সেখানে ওয়েল অ্যাকসেপ্টেড না। তারা দেশের নাগরিক, তারা যেখানেই যাবে তাদেরকে চিকিৎসা সেবা দিতে বাধ্য। হিজড়াদের অনেকেরই আবার দেহ ব্যবসায় জড়িত থাকায় এইডসের ঝুঁকিতে আছেন। অনেক ক্ষেত্রে তো বল প্রয়োগ করেও বা জোরপূর্বক ভাবেও তাদের সাথে যৌন আচরণ করা হয়। ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ যে মেথড, সেই মেথডটা তাদের হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষার অভাবের কারণেই হোক অথবা সচেতনতার অভাবের কারণেই হোক, তার হচ্ছে যে এইচআইভি সংক্রমণের হারটা অনেক অনেক বেশি থাকে। তাই তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে আরো উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাধ্য বলতে জীবিকার জন্যই করা। আসলে আমার যেটা কথা হলো যে যত এসটিআই আছে এর থেকে যেন দূরে থাকতে পারে, সেই জন্য ওদেরকে সেফার সেক্সের দিকে আমরা ওদেরকে মোটিভেশন করছি। সুদূর প্রসারী চিন্তা করতে হবে। সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তারপরেও এই কাজটাকে যেন আমরা ফলপ্রসূ করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সমাজচ্যুত বা বৈষম্যমূলক আচরণ নয়, সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হিজড়াদের মূল স্রোতে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, গত সপ্তাহে আলোচিত ঘটনা নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল উদ্দিন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আকস্মিকভাবে দেশে ফিরে তোলেন আলোচনা আর সমালোচনার আন্দোলনের ঝড়। ঝড় ঝন্ডার ভয়কে জয় করে কুয়াকাটার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের খপ্পরে সর্বস্ব খুইয়ে এসব পর্যটকের চোখের জল। চোখের জলে সিক্ত হয়ে প্রতিবাদ আর আন্দোলনের ঝড় তুলেছেন রাজধানীর ভাটারা এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, তৃতীয় শ্রেণীর এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যাকারী নরপশুকে দিতে হবে ফাঁসির দণ্ড। দণ্ড পাওয়ার ভয়ে ট্রাফিক আইন মানতে গিয়ে চোখের জলে সিক্ত হলেন এই অসুস্থ বয়স্ক মানুষ। মানুষের সুবিধার জন্য ট্রাফিক আইন বাস্তবায়নে বিএমপির উদ্যোগের সঙ্গে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার কারণে সৃষ্ট অসুবিধায় তার উপর চেপে বসে এমন নিয়তির নিষ্ঠুরতা। নিষ্ঠুরতার মধ্যযুগীয় কায়দায় নিজের কন্যা শিশুকে কোলে করে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করলেন বাবা। বাবার পীরের প্ররোচনায় নাটোরের বড়াই গ্রামে নিজের বাড়ির পাশের পুকুরে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে পাষণ্ড ওই বাবা জানিয়ে দিলেন পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান বাবার কোলও ধর্মান্ধতার কারণে নিরাপদ নয়। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে আগামী 1 মে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে, একথা জানালেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লার্মা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই ঘোষণা করছে যে আগামী 30শে এপ্রিল 2015 এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 1 মে 2015 সাল থেকে এক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং 2 চুক্তি পরিপন্থী ও যুগ্ম স্বার্থ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে। স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা দক্ষিণ বিভাগের চূড়ান্ত বাছাই শেষ হলো আজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 16টি বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট 135 জন স্নাতক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। আরও জানাচ্ছেন তামজিদ রনি। ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা 2014 এর সর্বমোট 6টি বিভাগের মধ্যে ঢাকা দক্ষিণ বিভাগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ মোট 16টি প্রতিষ্ঠান। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে আর প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার লড়াইয়ে শিক্ষার্থীরা জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমি আগেও বেশ কিছু ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছি, তো সেই অভিজ্ঞতা থেকে আজকের আসা। যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেল ম্যাথ অলিম্পিয়াড হইতেছে, সো যেহেতু সুযোগ পাওয়া গেছে, তো আশা করব হচ্ছে আমরা ভালো কিছু করার আর কি। আয়োজকরা জানান প্রতিযোগিতার উদ্দেশ্যের কথা। অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো যে সারা দেশে গণিতকে জনপ্রিয় করা। 10 জনের মধ্যে থেকে আমরা ওখানে সিলেক্ট করব, 3 জনকে আমরা বাইরে যাওয়ার ব্যবস্থা যেভাবে হোক আমরা করব। সারা দেশ থেকে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত পর্যায়ে উঠে আসবে 60 জন প্রতিযোগী। 135 যারা এসছে তারাও যার যার রেসপেক্টিভ ইউনিভার্সিটি থেকে বেস্ট স্টুডেন্ট, স্পেশালি ইন ম্যাথামেটিক্স। বাছাইকৃতদের নিয়ে আগামী 12 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে মূল পর্বের প্রতিযোগিতা। তামজিদ রনি, RTV, ঢাকা। মুক্তিপণ দিতে না পারায় বরগুনার দীর্ঘদিন ধরে জলদস্যুদের হাতে বন্দী অর্ধশত জেলে। দিনের পর দিন তাদের উপর চালানো হচ্ছে শারীরিক নির্যাতন, অনাহার, অর্থাহারের দিন কাটছে অসহায় জেলে পরিবারগুলোর। তবে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক শাহরিয়ার। এখন 3 বেলা নিয়মিত খাবার জোটে না বরগুনার পাথরঘাটার এ দুটি স্কুল শিশুর। তবু অনাহার অর্ধাহার নিয়ে প্রতিদিনই স্কুলে যায় তারা। গেল 2 অক্টোবর ট্রলার আটক করে তাদের বাবা আব্দুল লতিফকে জিম্মি করে জলদস্যু বেলাল ফেরাউন বাহিনী। এরপর দীর্ঘ 2 মাস ধরে নিখোঁজ বাবার পথ চেয়ে আছে শিশু দুটি। এই 2 মাস 10 দিন আমরা খাবো কিদ্দে, আমরা দলবো কিদ্দে। লতিফের পরিবারের মতোই একই গল্প হাবিব, কামাল সহ পাথরঘাটার অর্ধশত জেলে পরিবারের। জলদস্যুদের অত্যাচারে এখন প্রিয়জন হারানো আর অনাহার অর্ধাহারের কষ্ট একাকার হয়ে গেছে এখানকার মানুষের। পাশের মানুষের সহযোগিতা করে তাদের আমি চলি। এমন কোনো জায়গা জমি নাই যা বেচছে ট্রলারে ছাড়াই আনি। কোরবানির আগে 4 দিন আগে ভোটটা ডাকাইতে নিয়েছে, নেওয়ার পরে তো লোক 4 জন সহ এরা মুক্তিপণ দাবি করতেছে 10 লক্ষ টাকা। স্থানীয় মৎস্যজীবী সমিতির তথ্য অনুসারে বরগুনা ও আশপাশের এলাকায় বর্তমানে সক্রিয় রয়েছে 12টি জলদস্যু বাহিনী। ফেরাউন বেলাল বাহিনী ছাড়াও আরো রয়েছে রাজু বাহিনী, শীর্ষ বাহিনী, জিরোভয় বাহিনী ও মনির বাহিনী। এদিকে জলদস্যু আক্রান্ত হলে বিষয়টি শুরুতেই পুলিশকে জানানোর পরামর্শ দিলেন জেলা পুলিশ সুপার। জিম্মি হওয়ার পরে কিন্তু আমাদেরকে জানায় না, পরবর্তীতে যখন দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে তারা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা পাই, তখন অনেক কিছু করার থাকে না। যে আমাদের যে এলাকার যারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কিন্তু আমি ব্যাপক অনুসন্ধান শুরু করেছি। সাগরে জেলেদের নিরাপত্তার দায়িত্ব প্রধানত কোস্ট গার্ডের। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। তারেক শাহরিয়ার, RTV। আজ 29 নভেম্বর মহান মুক্তিযুদ্ধের এই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বিচারে 139 জন মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিকে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। রাজাকারদের সহায়তায় বর্বরতা চালানো হয়েছিল 22টি গ্রামে। স্বাধীনতার 43 বছর পরও ওই অঞ্চলের 2টি বধ্যভূমি এবং অন্যান্য মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো যথাযথ সংরক্ষণ ও সংস্কার না হওয়ায় হতাশ এলাকাবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। বিজয়ের লাল সূর্য যত ঘনিয়ে আসছিল, রক্তপিপাসু পাকিস্তানিরা নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সাধারণ মানুষের উপর তত বেশি হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। জ্বালিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রাম। 1971-এর 29 নভেম্বর সেদিনের ভয়াবহ স্মৃতি আজও কাদায় নারায়ণগঞ্জের ফতুল্লার নদীবেষ্টিত বক্তাবলী গ্রামের শহীদ পরিবারগুলোকে।
মামা কয় আমার থেকে কেমন লাগে আমার হুজে মামা করতে পারে না জীবনে একটা ভাই আছে আমরা 3টা বোন একটা ভাই সেদিন হত্যা করা হয় 139 জন মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষকে। এদের মধ্যে 90 জনকে সমাহিত করা হয় দুটি গণকবরে। কিন্তু সেই নৃশংস স্মৃতি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেই। গড়দর তো পড়ছে ওই অনবরত পড়তেছে, টিন জ্বলতেছে। ওই সময় স্যার এই বিছাইতে দিয়ে এখান দিয়া অনেক লোক এখানে সারি সারি শোতানো গ্রাইডার পার আর গুল্লি এই গোরস্থানের পাশে যে এই জমিটার ভিতরেই এই ঠুকের ভিতরেই এরা সবাই এখানে গুলি করে মারছে। এই বর্তমানে আজ পর্যন্ত সরকার কোনো নজরে নেয় নাই, চিহ্নিত করে নাই। এ ব্যাপারে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক। শহীদ পরিবার আছে, তারা কি অবস্থায় আছে, প্লাস হলো স্মৃতিসৌধ একটা বোধহয় নির্মাণ হয়েছে টেলিভিশনে যা দেখেছি, সেটার আরো সৌন্দর্য বর্ধন বা ক্যাম্পাসটাকে আরো সুন্দরভাবে রাখা, মানুষ যেন ওখানে যে শ্রদ্ধা জানাতে পারে সেই আন্তরিকতা আমাদের আছে, সেটা আমরা কাজে দেখাতে চাই। শুধু নারায়ণগঞ্জের দুটি বধ্যভূমি নয়, সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণের আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। মাসুদ মুস্তাহিদ, RTV। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মুবির শহরের বোমা হামলায় 5 সেনা সহ 40 জন নিহত হওয়ার একদিনের মাথায় এবার মসজিদে 3টি গাড়ি বোমা হামলায় 120 জন নিহত হয়েছে, আহত হয়েছে 270 জন। পুলিশ জানায় শুক্রবার জুমার নামাজের সময় সুন্নি মুসলিম অধ্যুষিত কানু শহরের কেন্দ্রীয় মসজিদে এ ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। কানু শহরের আমির মোহাম্মদ সানুসির প্রাসাদের খুব কাছাকাছি এ হামলা চালানো হয়। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর বোকো হারামের দিকে। কানুর আমির জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়ার পর থেকেই এ অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। ভেনেজুয়েলার উত্তর পশ্চিমের একটি কারাগারের হাসপাতালে অতিরিক্ত মাত্রার ওষুধ খেয়ে মারা গেছেন অন্তত 35 কয়েদি। অসুস্থ রয়েছেন আরো 100-এরও বেশি। এদের মধ্যে 20 জনের অবস্থা গুরুতর। দেশটির এক কংগ্রেসম্যান জানান, শুক্রবার লারা প্রদেশের বারকুইসেমেটো শহরের উরিবানা কারাগারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তিনি বলেন, অস্ত্রোপচার বিরোধী ওষুধ, ইনসুলিন, অ্যান্টিবায়োটিক্স এবং হাইপারটেনশন চিকিৎসায় সমন্বিতভাবে এসব ওষুধ দেওয়া হয়। এই ঘটনায় কারাগারের ওয়ার্ডেনের বিরুদ্ধে কয়েদির উপর বিষ প্রয়োগের অভিযোগ এনেছেন হতাহতদের স্বজনরা। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি অপরাধ ও হত্যার ঘটনা ঘটে ভেনেজুয়েলায়। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার পুনর্বিচারের রায় ঘোষণা হবে আজ। সাবেক এই নেতার বিরুদ্ধে 2011 সালে গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতাচ্যুত হবার প্রায় 4 বছর পর মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। 86 বছর বয়সী মোবারক ছাড়াও তার আমলের 7 সাবেক কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মার্সেল খেলার খবর। স্প্যানিশ প্রিমিয়ার লিগ লা লিগায় রাতের ম্যাচে জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মালাগা। আজকের ম্যাচে মালাগাকে হারাতে পারলে টানা 16 ম্যাচ জয়ের রেকর্ড করবে রেড হট ক্লাব রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত 1টায়, দেখা যাবে স্টার স্পোর্টস 2-এ। স্প্যানিওলের প্রতিপক্ষ লেভান্তে। রাত 11টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস 4। সেল্টা ভিগো এবারের ম্যাচ রাত 3টায়। দারুণ ফর্মে আছে কার্লো আনচেলত্তির রিয়াল। জমজমাট শুরু না হলেও লিগে 5 ম্যাচ জিতে ভালো অবস্থানে আছে মালাগা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ক্লাব মালাগার বিপক্ষে জিততে সতর্ক হয়ে খেলার কথা জানান আনচেলত্তি। ফিলিপ হিউজ না থেকেও যেন আছেন অস্ট্রেলিয়ার প্রতিটি ক্রিকেট মাঠে। তার বিদেহী আত্মা শোক ভোলাতে পারছে না অস্ট্রেলিয়ানবাসী। ক্রিকেট বলের আঘাতে হিউজের মৃত্যুর শোকে আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। শোক, সমবেদনা ও সম্মান জানাচ্ছেন নামকরা ক্রিকেটার, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড আর ভক্ত দর্শকরা। রিপোর্ট করছেন ফরিদা বক্তিয়ারা। অপরাজিতই থেকে গেলেন ফিলিপ হিউজ। 63-র পর হিউজের ক্যারিয়ার স্কোরবোর্ডে যোগ হবে না আর কোনো রান। পালন করা হলো না 30 নভেম্বরের 26তম জন্মদিনটা। পেশা আর ভালোবাসার ক্রিকেটের কাছে করলেন আত্মসমর্পণ। ফিলিপ হিউজের আজন্ম অপরাজিত থাকার রেকর্ডটা নিশ্চয়ই কেউ ভাঙতে পারবে না। ক্রিকেটও আর কখনো চাইবে না এমন দুঃখময় রেকর্ড।
অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক বিদায়ে শোক কাটিয়ে উঠতে পারছে না অস্ট্রেলিয়ানরা। হিউজের এমন অসময়ের বিদায়ে সম্মান জানাতে দুনিয়া জুড়ে গেল 2-3 দিনে সব ম্যাচেই কালো আর্মব্যান্ড পরে খেলেছেন ক্রিকেটাররা, পালন করেছেন নীরবতা। হিউজের বিদায়ে শোক জানাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে প্রতিদিনই ব্যাট, ক্যাপ, ফুল, কার্ড রেখে যাচ্ছেন ভক্তরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বলেছেন, ক্রিকেটকে ভালোবাসি, তবে হিউজের চেয়ে বেশি নয়। We all love cricket and no one loved cricket more than Philip. Cricket will go on. হিউজের শোকে তার হোম টাউন নর্দার্ন সাউথ ওয়েলসের সকালগুলোই যেন বিবর্ণ হয়ে গেছে। সে ফ্যাকাশে রং পুরো অস্ট্রেলিয়া ছাপিয়ে সারা বিশ্বে। ফরিদা বক্তিয়ারা, RTV। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএআরসি প্রস্তাব বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে সিএনজির দামেও, বাড়বে পরিবহন ভাড়া, অস্থিতিশীল হবে নিত্যপণ্যের বাজার। বিদেশি বিনিয়োগের পাশাপাশি জ্বালানি উৎপাদনে নিজেদের আরও শক্তিশালী হতে হবে, হবিগঞ্জে উন্নয়ন প্রকল্প উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা বিকেলে নেতা কর্মীদের ভিড় বাড়ছে টাউন হল মাঠে। এবং আর্থিক অসচ্ছলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হিজড়াদের মানবেতর জীবনযাপন, অনেকে আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নাম্বারে ডায়াল করুন আর ইন্টারনেটে দেখতে ভিজিট করুন rtvonline.com/news। ধন্যবাদ সবাইকে। হত্যা করলেন বাবা। বাবার পীরের প্ররোচনায় নাটোরের বড়াই গ্রামে নিজের বাড়ির পাশের পুকুরে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে পাষণ্ড ওই বাবা জানিয়ে দিলেন, পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান বাবার কোলো ধর্মান্ধতার কারণে নিরাপদ নয়। জয়নাল আবিদিন, RTV, ঢাকা। সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে আগামী 1 মে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে, একথা জানালেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লার্মা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই ঘোষণা করছে যে আগামী 30 এপ্রিল 2015 এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 1 মে 2015 সাল থেকে 1 পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং 2 চুক্তি পরিপন্থী ও যুগ্ম স্বার্থ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে। স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা দক্ষিণ বিভাগের চূড়ান্ত বাছাই শেষ হলো আজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গ্রহণ না করলে 1 মে 2015 সাল থেকে 1 পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং 2 চুক্তি পরিপন্থী ও যুগ্ম স্বার্থ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে। স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা দক্ষিণ বিভাগের চূড়ান্ত বাছাই শেষ হলো আজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 16টি বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট 135 জন স্নাতক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। আরো জানাচ্ছেন তামসিদ রনি। ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা 2014 এর সর্বমোট 6টি বিভাগের মধ্যে ঢাকা দক্ষিণ বিভাগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ মোট 16টি প্রতিষ্ঠান। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে আর প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার লড়াইয়ে শিক্ষার্থীরা জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমি আগেও বেশ কিছু ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছি, তো সেই অভিজ্ঞতা থেকে আজকের আসা। যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেল ম্যাথ অলিম্পিয়াড হইতেছে, সো যেহেতু সুযোগ পাওয়া গেছে, তো আশা করবো হচ্ছে আমরা ভালো কিছু করার আর কি। আয়োজকরা জানান প্রতিযোগিতার উদ্দেশ্যের কথা। অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো
যে সারা দেশে গণিতকে জনপ্রিয় করা। 10 জনের মধ্যে থেকে আমরা ওখানে সিলেক্ট করব, 3 জনকে আমরা বাইরে যাওয়ার ব্যবস্থা যেভাবে হোক আমরা করব। সারা দেশ থেকে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত পর্যায়ে উঠে আসবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি জ্বালানি উৎপাদনে নিজেদের আরও শক্তিশালী হতে হবে, হবিগঞ্জে উন্নয়ন প্রকল্প উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা বিকেলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে টাউন হল মাঠে। এবং আর্থিক অসচ্ছলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হিজড়াদের মানবেতর জীবনযাপন, অনেকে আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এছাড়াও সংবাদে থাকছে সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আলোচিত খবর। বিইআরসির প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের পর সবচেয়ে বেশি বাড়বে সিএনজি গ্যাসের দাম। ফলে পাল্লা দিয়ে বাড়বে বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়ার পর থেকেই এ অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। ভেনেজুয়েলার উত্তর পশ্চিমের একটি কারাগারের হাসপাতালে অতিরিক্ত মাত্রার ওষুধ খেয়ে মারা গেছেন অন্তত 35 কয়েদি। অসুস্থ রয়েছেন আরো 100-এরও বেশি। এদের মধ্যে 20 জনের অবস্থা গুরুতর। দেশটির এক কংগ্রেসম্যান জানান, শুক্রবার লারা প্রদেশের বারকুই সেমেটো শহরের উরিবানা কারাগারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তিনি বলেন, অস্ত্রোপচার বিরোধী ওষুধ, ইনসুলিন, অ্যান্টিবায়োটিক্স এবং হাইপারটেনশন চিকিৎসায় সমন্বিতভাবে এসব ওষুধ দেওয়া হয়। এই ঘটনায় কারাগারের ওয়ার্ডেনের বিরুদ্ধে কয়েদির উপর বিষ প্রয়োগের অভিযোগ এনেছেন হতাহতদের স্বজনরা। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি অপরাধ ও হত্যার ঘটনা ঘটে ভেনেজুয়েলায়। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার পুনর্বিচারের রায় ঘোষণা হবে আজ। সাবেক এই নেতার বিরুদ্ধে 2011 সালে গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতাচ্যুত হবার প্রায় 4 বছর পর মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। 86 বছর বয়সী মোবারক ছাড়াও তার আমলের 7 সাবেক কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। খপ্পরে সর্বস্ব খুইয়ে এসব পর্যটকের চোখের জল। চোখের জলে সিক্ত হয়ে প্রতিবাদ আর আন্দোলনের ঝড় তুলেছেন রাজধানীর ভাটারা এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, তৃতীয় শ্রেণীর এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যাকারী নরপশুকে দিতে হবে ফাঁসির দণ্ড। দণ্ড পাওয়ার ভয়ে ট্রাফিক আইন মানতে গিয়ে চোখের জলে সিক্ত হলেন এই অসুস্থ বয়স্ক মানুষ। মানুষের সুবিধার জন্য ট্রাফিক আইন বাস্তবায়নে বিএমপির উদ্যোগের সঙ্গে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার কারণে সৃষ্ট অসুবিধায় তার উপর চেপে বসে এমন নিয়তির নিষ্ঠুরতা। নিষ্ঠুরতার মধ্যযুগীয় কায়দায় নিজের কন্যা শিশুকে কোলে করে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করলেন বাবা। বাবার পীরের প্ররোচনায় নাটোরের বড়াই গ্রামে নিজের বাড়ির পাশের পুকুরে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে পাষণ্ড ওই বাবা জানিয়ে দিলেন, পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান বাবার কোলও ধর্মান্ধতার কারণে নিরাপদ নয়। টাউন হল মাঠে এবং আর্থিক অসচ্ছলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হিজড়াদের মানবেতর জীবনযাপন, অনেকে আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।
আসসালামু আলাইকুম, স্বাগত RTV দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এছাড়াও সংবাদে থাকছে সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আলোচিত খবর। বিইআরসির প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের পর সবচেয়ে বেশি বাড়বে সিএনজি গ্যাসের দাম। ফলে পাল্লা দিয়ে বাড়বে গণপরিবহন খরচও। এতে সাধারণ মানুষের উপর বাড়তি চাপের পাশাপাশি অস্থিতিশীল হয়ে পড়বে নিত্যপণ্যের বাজার। গ্যাস বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর পায়তারা নিয়ে নুসরাত জাহান সিনথির ধারাবাহিকে তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান। রাত 1টায় দেখা যাবে স্টার স্পোর্টস 2-এ স্প্যানিওলের প্রতিপক্ষ লেভান্তে। রাত 11টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস 4। সেল্টা ভিগো এবারের ম্যাচ রাত 3টায়। দারুণ ফর্মে আছে কার্লো আনচেলত্তির রিয়াল। জমজমাট শুরু না হলেও লিগে 5 ম্যাচ জিতে ভালো অবস্থানে আছে মালাগা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ক্লাব মালাগার বিপক্ষে জিততে সতর্ক হয়ে খেলার কথা জানান আনচেলত্তি। ফিলিপ হিউজ না থেকেও যেন আছেন অস্ট্রেলিয়ার প্রতিটি ক্রিকেট মাঠে। তার বিদেহী আত্মা শোক ভোলাতে পারছে না অস্ট্রেলিয়ানবাসী। ক্রিকেট বলের আঘাতে হিউজের মৃত্যুর শোকে আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। শোক, সমবেদনা ও সম্মান জানাচ্ছেন নামকরা ক্রিকেটার, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড আর ভক্ত দর্শকরা। রিপোর্ট করছেন ফরিদা বক্তিয়ারা। অপরাজিতই থেকে গেলেন ফিলিপ হিউজ। 63-র পর হিউজের ক্যারিয়ার স্কোরবোর্ডে যোগ হবে না আর কোনো রান। পালন করা হলো না 30 নভেম্বরের 26তম জন্মদিনটা। পেশা আর ভালোবাসার ক্রিকেটের কাছে করলেন আত্মসমর্পণ। ফিলিপ হিউজের আজন্ম অপরাজিত থাকার রেকর্ডটা নিশ্চয়ই কেউ ভাঙতে পারবে না। ক্রিকেটও আর কখনো চাইবে না এমন দুঃখময় রেকর্ড। অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক বিদায়ে শোক কাটিয়ে উঠতে পারছে না অস্ট্রেলিয়ানরা। হিউজের এমন অসময়ের বিদায়ে সম্মান জানাতে দুনিয়া জুড়ে গেল 2-3 দিনে সব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। অথচ চিকিৎসকরাই বলছেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ায় হিজড়াদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তারাও যেতে চায় না, হয়তো একটা কারণ থাকতে পারে যে তারা সেখানে ওয়েল অ্যাকসেপ্টেড না। তারা দেশের নাগরিক, তারা যেখানেই যাবে তাদেরকে চিকিৎসা সেবা দিতে বাধ্য। হিজড়াদের অনেকেরই আবার দেহ ব্যবসায় জড়িত থাকায় এইডসের ঝুঁকিতে আছেন। অনেক ক্ষেত্রে তো বল প্রয়োগ করেও বা জোরপূর্বক ভাবেও তাদের সাথে যৌন আচরণ করা হয়। ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ যে মেথড, সেই মেথডটা তাদের হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষার অভাবের কারণেই হোক অথবা সচেতনতার অভাবের কারণেই হোক, তার হচ্ছে যে এইচআইভি সংক্রমণের হারটা অনেক অনেক বেশি থাকে। তাই তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে আরো উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাধ্য বলতে জীবিকার জন্যই করা। আসলে আমার যেটা কথা হলো যে যত STI আছে এর থেকে যেন দূরে থাকতে পারে, সেই জন্য ওদেরকে সেফার সেক্সের দিকে আমরা ওদেরকে মোটিভেশন করছি। সুদূর প্রসারী চিন্তা করতে হবে। সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তারপরেও এই কাজটাকে যেন আমরা ফলপ্রসূ করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সমাজচ্যুত বা বৈষম্যমূলক আচরণ নয়, সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হিজড়াদের মূল স্রোতে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি। মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, গত সপ্তাহে আলোচিত ঘটনা নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক